আলোচনাটা বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসকে নিয়ে। সবার আগে একটা কথা বলে নেই, চূড়ান্ত রকমের অধারাবাহিক 10 ম্যাচ পর অসাধারণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ জেতাবেন, কখনোই ধারাবাহিকভাবে রান করবেন না। এক সিরিজে ভালো খেললে 2 সিরিজ সলভ করবেন। ঠিক এরকম লিটন দাসকে নিয়েই বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যেতে হবে যদি লিটনকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বা টিম ম্যানেজমেন্ট এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে বটম লাইন লিটন দাসকে নিয়ে। অনেকে আমাকে বলেন যে ভাই মিরাজকে নিয়ে বলেন, তাসকিনকে নিয়ে বলেন, ওরে নিয়ে বলেন, এরে নিয়ে বলেন, লিটন দাসকে নিয়ে খুব কিছু বলেন না। লিটন দাসকে নিয়েও বলি, কিন্তু আলাদা করে শুধুমাত্র লিটন দাসকে নিয়ে কখনো আলোচনা ওইভাবে করা হয়ে ওঠে না। এই ভিডিওটাতে করছি। একটা ব্যাপার আপনি মাথায় গেঁথে নেন, লিটন দাসকে আপনি পছন্দ করেন, অপছন্দ করেন, এ সব কিছু ছাপিয়ে লিটন তার জেনারেশনের বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, 1 নাম্বার ব্যাটসম্যান, এটা সবার আগে মানতে হবে। এবং একইভাবে চূড়ান্ত অধারাবাহিক বলতে যা বোঝায় 10 বছর ধরে লিটন ঠিক তাই। লিটনকে আপনি দেখেন সবশেষ সিরিজটাতে ম্যান অফ দ্য সিরিজ হলেন, পরের সিরিজেই পাকিস্তানের বিপক্ষে 1-8-8। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওই যে 76 রানের ইনিংসটা খেললেন 5টা ছক্কায়, দুর্দান্ত এক ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস। ওই একটা ইনিংস ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাকি 2 ম্যাচেও সে কিন্তু ভালো কিছু করেনি। একটা 6, একটাই বোধহয় 32। ওই 32টা দলকে জেতাতে সামান্য হলো ভূমিকা রেখেছে, যদিও তানজিদ তামিমি ওই ম্যাচে 70+ রান করে দলকে জিতিয়েছেন। অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশ ম্যাচ জেতে কয়টা, লিটন যে অনেকদিন পর পর ম্যাচ জেতায় এই জন্যই লিটনকে রাখা উচিত। আসলেই কি তাই? আসলেই কি লিটন ম্যাচ অনেক জেতায়? আপনাকে যদি আমি প্রশ্ন করি, গত টি-20 বিশ্বকাপ থেকে এই পর্যন্ত পাকিস্তান সিরিজ পর্যন্ত লিটন দাস কয়টা টি-20 ম্যাচ খেলেছেন এবং কয়টা ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন বা ইম্প্যাক্ট পারফরমেন্স করেছেন আপনি বলতে পারবেন? অনেক ক্রিকেট বিশ্লেষক গজিয়ে উঠেছেন যারা বলার চেষ্টা করেন লিটন বাংলাদেশ ম্যাচ কয়টা জেতে, লিটন তো তার মধ্যে ম্যাচ জেতায়। আমি আপনাকে হলফ করে বলছি লিটন ওই 20 ম্যাচ পর 1 ম্যাচ জেতায়। পরিসংখ্যান অন্তত তাই বলে। আপনি গত বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজ পর্যন্ত লিটন টি-20 ইনিংস খেলেছেন 25টা, রান করেছেন 488, 20 হচ্ছে তার গড়, 114.55 বা 115 হচ্ছে তার স্ট্রাইক রেট, 2 50। এই 2 50 কোথায় কোথায়? একটা তো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে যেটা বাংলাদেশ ম্যাচ জিতলো, ওইটা তার একমাত্র ম্যাচ উইনিং নক বা একমাত্র ইম্প্যাক্ট ইনিংস যেটা দলকে জেতাতে ভূমিকা রেখেছে। তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম দ্বিতীয় টি-20তে তিনি যে 32 করলেন কত 25-26 বলে, সেটাও দলকে জেতাতে ভূমিকা রেখেছে। অবশ্যই ইম্প্যাক্ট ইনিংসটা, কিন্তু জেতাতে একটা কন্ট্রিবিউশন আছে। এই পর্যন্তই। আরেকটা 50 বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে 54 নট আউট, কোনো কাজে লাগেনি। এখন আপনাকে আমি একটা একটা করে নাম্বারসগুলো বলি। অনেকে যেটা বলছি আমি, সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? আমরা অনেক ম্যাচ পর গিয়ে লিটন একটা ম্যাচ জেতাবে, আমরা সেটাকে গ্লোরিফাই করার চেষ্টা করি এটা বলে যে অন্যরা তো তাও পারে না। লিটন কি খুব পারে? উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আমি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ টি-20 বিশ্বকাপে 2024-এ লিটন করলেন 35 বা 34। পরের ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে 9, তারপরের ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে 1, তারপরের ম্যাচ নেপালের সঙ্গে 10। বাংলাদেশ পরের পর্বে কোয়ালিফাই করলো। অস্ট্রেলিয়ার সঙ্গে 16, ভারতের বিপক্ষে 12 বা 13। লাস্ট ম্যাচ আফগানিস্তানের সঙ্গে 54 নট আউট, যেটা আগেই বলেছিলাম গত 25 ইনিংসের মধ্যে লিটনের ওটা ছিল প্রথম 50 গেল। তারপরের সিরিজটা কোথায় মনে করেন তো আপনি? ভারতের বিপক্ষে, একটায় 4, একটায় 14, একটায় 42। অনেকেই বলার চেষ্টা করেন ওই 42-এর ইনিংসটা 170 স্ট্রাইক রেটে। জি, মেনে নিচ্ছি 170 স্ট্রাইক রেটে। কোন রান চেস করতে গিয়ে আপনি ভুলে যাচ্ছেন লিটনের ওই 168 স্ট্রাইক রেটের 42 ভারতের বিপক্ষে 297 চেস করতে গিয়ে ভাই। এখন আপনি বুঝে নেন ওটার ইম্প্যাক্টটা কি। তারপরের সিরিজ লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো। লিটন কত করেছিল মনে করতে পারেন আপনি? 0, 3, 14, 3 ম্যাচে। তারপর ব্যাক টু ব্যাক 2টো সিরিজ, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের সঙ্গে। আরব আমিরাতের বিপক্ষে একটা 40+, পাকিস্তানের বিপক্ষে একটা 40+, ইন বিটুইন 14, 11, 22, 6। কোনোটাই ইম্প্যাক্ট ইনিংস না, কোনোটাই দলের কোনো কাজে লাগেনি। তারপরে শ্রীলঙ্কাতে যেটা আমি আগেই বলছিলাম 76 রানের দুর্দান্ত ইনিংস, ম্যাচ উইনিং নক, কোনো ডাউট নাই। পরের সিরিজ আবার পাকিস্তানের এগেনস্টে 1-8-8। অর্থাৎ গত 1 বছরের বেশি সময়ে 25টা ইনিংসে
একটা মাত্র ইনিংস লিটন দলকে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু আমরা বলার চেষ্টা করি অন্য কেউ তো তাও পারে না, অন্য কেউ তো পারে না বলেই কি মানে লিটনের এই পারফরমেন্সকে আমার গ্লোরিফাই করতে হবে? আপনারা করতে পারেন ভাই, আমি করব না। লিটন বাংলাদেশের প্রেক্ষাপটে 10 বছর যেভাবে ক্রিকেটটা খেলে গেলেন, যে সুযোগ তিনি পেলেন এবং যেভাবে তিনি সুযোগের মিস ইউজ করলেন, যেভাবে চূড়ান্ত অধারাবাহিক রয়ে গেলেন, এরকম করে ক্রিকেট খেলে আর কোনো দেশে তিনি টিকে থাকতে পারতেন এটা আমি বিশ্বাস করি না। কোনো দেশে তিনি টিকতে পারতেন না এত চূড়ান্ত অধারাবাহিক হয়ে। ওয়ানডে আপনি চিন্তা করেন 6-1-0-0-2-4-0-0 8টা ইনিংসে একজন ব্যাটসম্যানের এই অবস্থা, তারপরও ওয়ানডেতে আপনি লিটনকে দেখবেন, আপনি নিশ্চিত থাকে দেখবেন। কেন দেখবেন? ওই যে সবাই এক্সপেক্ট করবে এরপরে 3 ইনিংসের মধ্যে লিটন হয়তো একটা 80 বলায় 130-এর একটা ইনিংস খেলে দেবে, আমরা তখন সেটাকে গ্লোরিফাই করা শুরু করবো। সো এজন্যই আলোচনাটা আমি আসলে করতে চাই না, কেননা এগুলো দেখে দেখেই তো গত 10 বছর ধরে আমরা এসেছি যে লিটনকে যদি আপনার টানতে হয় চূড়ান্ত অধারাবাহিক অনিয়মিত পারফর্ম করা একজন ক্রিকেটারকে, একজন ব্যাটসম্যানকে, একজন ক্যাপ্টেনকে আপনার টেনে নিয়ে যেতে হবে এবং 10-15-20 ম্যাচ পর তিনি একটা ম্যাচ আপনাকে জেতাবেন, সেটা মাথায় নিয়েই আপনাকে রাখতে হবে। সো আপনি এখন খুশি হন, দুঃখ পান, কান্নাকাটি করেন, হাসাহাসি করেন, ট্রল করেন, সেটা আপনার উপরে, কিন্তু এটা হচ্ছে ধ্রুব সত্য। লিটনকে টানতে হলে এই অধারাবাহিক, চূড়ান্ত অধারাবাহিক, চূড়ান্ত আন্ডার পারফর্মার লিটনকেই টানতে হবে। বাংলাদেশে একটা ইংরেজি দৈনিক লিটনকে নিয়ে সংবাদ করেছিল যে আন্ডার পারফর্মার ইয়েট অ্যারোগেন্ট বা অ্যারোগেন্ট আন্ডার পারফর্মার, এরকম কোনো একটা কিছু লিটনের সাথে সেটাতে খুব মাইন্ড করেছিলেন। কিন্তু সেটাতে কি ভুল কিছু ছিল? ভুল কিছু ছিল না, আমি কিছু দেখি না ভুল। কেননা আপনি যখন এই ধরনের আন্ডার পারফর্মারদের দিনের পর দিন গ্লোরিফাই করবেন, আন্ডার পারফর্মারদের 20 ম্যাচ পর একটা ইনিংস আপনাকে জেতাবে সেটা আপনি গ্লোরিফাই করবেন, তখন আপনার ক্রিকেট সিস্টেমে এ ধরনের প্লেয়ারই তৈরি হবে। কারণ এখানে আন্ডার পারফর্মারদের গ্লোরিফাই করা হয়। বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে লিটনকে ধরা হয় সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান, যিনি কোনো বোলারকে বোলার মনে করেন না। এর প্রতিটা বাক্যের সঙ্গে আমি একমত। একই সঙ্গে আমার এই কথা আপনার মানতে হবে, আপনি মানতে বাধ্য, লিটন চূড়ান্ত আন্ডার পারফর্মার, চূড়ান্ত রকমের অধারাবাহিক ব্যাটসম্যান। কিন্তু আমরাই লিটনের 20 ইনিংস পর একটা ইনিংসকে গ্লোরিফাই করি। সো আপনি লিটনকে তো এই অবস্থাতেই পাবেন। আপনি লিটনকে ওয়ানডেতে যে ফিরিয়ে আনলেন চূড়ান্ত অধারাবাহিক পারফরমেন্সের পরে, বাজে পারফরমেন্সের পরে, কোন ভিত্তিতে? তো লিটন ভালো খেলার তাগিদটা কোত্থেকে পাবে? পাবে না। লিটনের তাগিদ পাওয়ার কোনো কথা নাই। অন্যান্যদের ক্ষেত্রেও কম বেশি একই কথা প্রযোজ্য। এই জন্যই যারা আমাকে প্রায়ই বলতেন লিটনকে নিয়ে কেন কথা বলেন না আলাদা করে, লিটনকে নিয়ে আলাদা করে কথা বলার কিছু নাই। আসলে লিটনকে মেনে নিতে হলে এই চূড়ান্ত অধারাবাহিক লিটনকে মেনে নিতে হবে। লিটনকে যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ক্যারি করতে চায়, এরকম চূড়ান্ত অধারাবাহিক লিটনকে ক্যারি করতে হবে। 10 বছর ধরে সেটাই হচ্ছে। এবং দর্শক হিসাবে আপনিও এটা মেনে নেন রে ভাই, লিটনের কাছ থেকে 10 ম্যাচ পর একটা ভালো ইনিংস ছাড়া আপনি আর কোনো কিছু দেখবেন না। ক্যারিয়ারের মাঝখানে 1.5 বছর 2022-এর একটা সময় লিটন দারুণ একটা ফর্মে ছিলেন এবং তার ফর্মগুলো ভ্যারি করে। টি-20-তে খারাপ ফর্ম, ওয়ানডেতে খারাপ ফর্ম, টেস্টে এমন একটা ইনিংস খেলবেন যে বাকি 2 ফর্মেটের আলোচনা ঢাকা পড়ে যাবে। টেস্টে বাজে ফর্ম, টি-20-তে ভালো ফর্ম, জিম্বাবুয়ের সঙ্গে 176 করে বসবেন, বাকি আলোচনা ঢাকা পড়ে যাবে। এভাবেই লিটনের ক্যারিয়ার এগোচ্ছে, এগোতে দেওয়া হয়েছে বলেই এগোচ্ছে। আপনি আমি পছন্দ করি বা না করি, ওই আন্ডার পারফর্মার লিটনের অনেক দিন পর পর একটা ইনিংস, সেটাকেই গ্লোরিফাই করা হয় এবং এভাবেই বাংলাদেশ ক্রিকেট চলছে, আগামীতেও ঠিক এভাবেই চলবে। কেননা বাংলাদেশ ক্রিকেট সিস্টেম লিটনদের বিকল্প ঠিকঠাক মতো তৈরি করতে পারেনি, 10 বছরও পারেনি। আপনি কার কাছে কি আশা করবেন?